আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আমি মোহাম্মদ রায়হান মাহমুদ আবির, আমাদের জীববিজ্ঞান দশম শ্রেণী জীববিজ্ঞান অধ্যায় 13 ক্রয়োদশ অধ্যায়ের দ্বিতীয় লেকচার, অর্থাৎ জীবের পরিবেশ। এই জীবের পরিবেশের দ্বিতীয় লেকচারে আমরা উপস্থিত হয়েছি। গত ক্লাসে আমরা প্রথম লেকচারটি নিয়েছিলাম এই ক্লাসের এই অধ্যায়ের। আজকে তারই ধারাবাহিকতায় আমরা দ্বিতীয় লেকচারে উপস্থিত হয়েছি। তো তোমরা সবাই আমাকে শুনতে পাচ্ছ কিনা বা আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাও। আমি ক্লাসটি শুরু করে দিচ্ছি। ওকে, তাহলে আসো আমরা শুরু করে দিচ্ছি আজকে আমাদের ক্রয়োদশ অধ্যায় দ্বিতীয় লেকচার। তো দ্বিতীয় লেকচারে আমরা আজকে এই জিনিসগুলো একটু দেখব। তো আজকের লেকচারের পরেও এই চ্যাপ্টারটি শেষ করতে আরও একটি লেকচার দরকার হবে, প্রয়োজন হবে। কারণ আমরা এইখান থেকে মূলত আরেকটি টপিকস তোমাদের বাকি আছে, সেটি হচ্ছে তোমাদের আরেকটি টপিকস বাকি থাকবে এটার পরে, সেটি হচ্ছে বায়োডাইভার্সিটি বা জৈব বৈচিত্র্য এবং শক্তি পিরামিড। এই দুইটা টপিক বাকি থাকবে আজকের। এই কয়টা টপিক যদি আমি শেষ করতে পারি তাহলে তো ওই দুইটা টপিক আমি তোমাদের অন্য কোনো একটা ক্লাসে, নেক্সট ক্লাসে হয়তো নিব, অথবা আমি রেকর্ড করে তোমাদের ওয়েবসাইটে আপলোড করে দিব, তোমরা ওখান থেকে দেখে নিবা। যদি ওই রেকর্ড করে থাকি তাহলে ওই ক্লাসটি দেখার পরে কারো কোনো সমস্যা হলে আমাকে পার্সোনাল ইনবক্সে জানাবে, আমি তোমাদের প্রশ্নের সমাধান করে দিব। তো আসো, আমাদের আজকের প্রথম টপিক হচ্ছে পুকুরের বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম অফ এ পন্ড। ইকোসিস্টেম অফ এ পন্ড, পুকুরের বাস্তুতন্ত্র। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ একটা পুকুরের ছবি, এটা তোমাদের বইয়ের একটা ছবি। এই পুকুরের ছবি এখানে দেখা যাচ্ছে। আচ্ছা মাইশা, ওকে ঠিক আছে মাইশা, তাহলে সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটি করো, কারো কোনো সমস্যা হলে আমাকে জানাবা। দেখো এখানে একটি পুকুরের বাস্তুতন্ত্রের ছবি দেয়া আছে। তো পুকুরের বাস্তুতন্ত্রটা কি? দেখো আমরা গত ক্লাসই দেখেছিলাম বাস্তুতন্ত্র মূলত দুই ভাগে ভাগ করা যায় প্রধানত। একটি হচ্ছে স্থলজ বাস্তুতন্ত্র, আর একটা হচ্ছে জলজ বাস্তুতন্ত্র। তো জলজ বাস্তুতন্ত্রেরই একটি উদাহরণ হচ্ছে পন্ড, ইকোসিস্টেম ইন এ পন্ড, অর্থাৎ পুকুরের বাস্তুতন্ত্র। তো এখানে একটু খেয়াল করো, জলভাগের বাস্তুতন্ত্র সরাসরি পর্যবেক্ষণের জন্য সবচেয়ে উপযোগী উদাহরণ হচ্ছে পুকুর। তাহলে আমরা এই যে জলজ যে বাস্তুতন্ত্র, সেই জলজ বাস্তুতন্ত্রের সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে পুকুর। গত ক্লাসে আমি তোমাদের বলেছিলাম নদী আছে, তারপরে বিল আছে জলজ বাস্তুতন্ত্রের, বাট সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে পুকুর। কেন? কারণ পুকুরে বসবাসরত জীব ও জড় উপাদানগুলোর মধ্যে নিবিড় সম্পর্ক লক্ষ্য করা যায়। পুকুরে বসবাস করতেছে কিছু জীব এবং কিছু জড় পদার্থ। তো এই জীব আর জড়ের মধ্যে যে সম্পর্কটা, সেটা আমরা খুব কাছ থেকে দেখতে পাই পুকুরে। যার কারণে এই জলজ বাস্তুতন্ত্রের উদাহরণ হিসেবে আমরা পুকুরে বাস্তুতন্ত্রটা দেখব। দেখো এই পুকুরে দুই ধরনের উপাদান আছে। পুকুরের বাস্তুতন্ত্রের মধ্যে দুই ধরনের উপাদান আছে। একটি হচ্ছে সজীব উপাদান, আর একটি হচ্ছে নির্জীব বা জড় উপাদান। নির্জীব মানেই হচ্ছে জড় উপাদান। তাহলে পুকুরের বাস্তুতন্ত্রের দুইটি উপাদান, একটি হচ্ছে জড় উপাদান আর একটি হচ্ছে সজীব উপাদান। তো জড় উপাদানগুলোর মধ্যে পানি আছে, সূর্যালোক বা সূর্যের আলো, সানলাইট, কার্বন ডাই অক্সাইড, তারপরে অক্সিজেন, তারপরে ক্যালসিয়াম, ফসফরাস সহ বিভিন্ন জৈব ও অজৈব পদার্থ। ঠিক আছে, তাহলে এই কয়টা জিনিস আমার এই জড় উপাদান, পুকুরের জড় উপাদান। কিসের জড় উপাদান? পুকুরের বাস্তুতন্ত্রের জড় উপাদান। আর সজীব উপাদান, পুকুরের বাস্তুতন্ত্রের সজীব উপাদানের মধ্যে আছে উৎপাদক বা প্রডিউসার, তারপর বিভিন্ন স্তরের খাদক বা কনজিউমার, অ্যান্ড বিয়োজক বা ডিকম্পোজার। তাহলে সজীব উপাদান তিনটি, আর নির্জীব বা জড় উপাদান এই যে পদার্থগুলা, পানি, সূর্যালোক, ফসফরাস,
কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, এইগুলো। ঠিক আছে, এবার আমরা জড় উপাদান নিয়ে তো আসলে কথা বলার কিছু নেই, এগুলো তো তোমরা সবাই জানো, অক্সিজেন কি, পানি কি, কার্বন ডাই অক্সাইড কি, এগুলো সবই জানো। আমরা এখন কথা বলবো হচ্ছে এই সজীব উপাদান নিয়ে, অর্থাৎ উৎপাদক, খাদক এবং বিয়োজক। এটার প্রাইমারি ধারণাটা কিন্তু আমি গত ক্লাসেই তোমাদের দিয়েছি, কারা উৎপাদক, কারা খাদক এবং কারা বিয়োজক। আজকে আমরা প্রত্যেকটা টপিকে এই উৎপাদক, খাদক, বিয়োজক, উৎপাদক, খাদক, বিয়োজক, এগুলোই আমরা দেখতে থাকবো প্রত্যেকটা আলাদা আলাদা টপিকে। তো প্রথমে আমরা পুকুরের বাস্তুতন্ত্রের মধ্যে উৎপাদক এবং খাদক এবং বিয়োজকটা দেখব। তো প্রথমে দেখো, উৎপাদক বা প্রডিউসার, প্রডিউস করে যারা, উৎপাদন যারা করে। উৎপাদক হলো সালোক সংশ্লেষণকারী, এই জিনিসটা মনে রাখবা, সালোক সংশ্লেষণকারী বা ফটোসিনথেটিক শৈবাল ও অগভীর পানির সবুজ উদ্ভিদ। তাহলে শৈবাল মানে কি? অ্যালগি, অ্যালগি এটা এক ধরনের কি বলতো, ফটোসিনথেটিক একটা জীব, অর্থাৎ এর মধ্যে সালোক সংশ্লেষণ হয়ে থাকে। এবং সবুজ উদ্ভিদ এর মধ্যে তো অবভিয়াসলি হবে, কারণ সবুজ মানে কি, এর ভিতরে ক্লোরোপ্লাস্ট আছে, আর ক্লোরোপ্লাস্ট মানেই হচ্ছে তার মধ্যে ক্লোরোফিল পিগমেন্ট থাকবে, আর ক্লোরোফিল পিগমেন্ট থাকা মানেই তো সেখানে কি বলতো, সালোক সংশ্লেষণ ঘটা। তাহলে এই শৈবাল, পুকুরের মধ্যে যে শৈবালগুলো আছে সেগুলা, এবং পুকুরের অগভীর পানির যে সবুজ এক ধরনের উদ্ভিদ, তোমরা কেউ পুকুরে গোসল করে থাকলে তোমরা এই জিনিসটা দেখতে পারবা যে অল্প পানিতে কিছু উদ্ভিদ পুকুরের নিচে জন্মায়, ঠিক আছে, ওগুলো হচ্ছে শৈবাল এবং সবুজ উদ্ভিদ। তো সেইগুলোই হচ্ছে উৎপাদক, পুকুরের উৎপাদক। কিসের উৎপাদক? পুকুরের বাস্তুতন্ত্রের উৎপাদক বা প্রডিউসার। এরপরে দেখো, পানিতে ভাসমান ক্ষুদ্র জীবদের প্লাঙ্কটন বলা হয়। এটা ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট, তোমাদের ক নাম্বারে এই প্রশ্নটি আসবে, জ্ঞানমূলক প্রশ্ন, যে প্লাঙ্কটন কাকে বলে? PLANKTON, প্লাঙ্কটন। প্লাঙ্কটন হচ্ছে পানিতে ভাসমান, পানিতে ভাসমান। কিসে ভাসমান? বায়ুতে না, পানিতে। পানিতে ভাসমান কেমন জীব? ক্ষুদ্র জীব। কেমন জীব? ক্ষুদ্র জীব। এই ক্ষুদ্র জীবদের আমরা প্লাঙ্কটন বলি। ফাইটোপ্লাঙ্কটন কাকে বলে? ফাইটোপ্লাঙ্কটন হচ্ছে পানিতে ভাসমান, পানিতে ভাসমান ক্ষুদ্র উদ্ভিদ, পানিতে ভাসমান ক্ষুদ্র উদ্ভিদ। জীব তো দুইটা, একটা উদ্ভিদ আর একটা প্রাণী। তো যদি পানিতে ভাসমান ক্ষুদ্র উদ্ভিদ হয় সেটাকে আমরা ফাইটোপ্লাঙ্কটন বলবো। কি বলবো? ফাইটোপ্লাঙ্কটন। এটাও ক নাম্বার বা জ্ঞানমূলক প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, যে ফাইটোপ্লাঙ্কটন হচ্ছে পানিতে ভাসমান ক্ষুদ্র উদ্ভিদকে ফাইটোপ্লাঙ্কটন বলে। এরা সালোক সংশ্লেষণের মাধ্যমে কি করে বলতো? খাদ্য উৎপন্ন করে, এই জন্য এদের উৎপাদক বলা হয়। যারাই খাদ্য উৎপাদন করে তাদেরকেই উৎপাদক বলা হয়। এরপরে দেখো, উৎপাদকের পরে প্রথম স্তরের খাদক বা প্রাইমারি লেভেল অফ প্রডিউসার। প্রাইমারি লেভেল অফ প্রডিউসার হচ্ছে ভাসমান ক্ষুদ্র প্রাণী, এদেরকে বলা হয় জুপ্লাঙ্কটন। জুপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন, ZOOPLANKTON। জুপ্লাঙ্কটন হচ্ছে পানিতে ভাসমান ক্ষুদ্র জীব। পানিতে ভাসে না কিছু জীব, পুকুরে দেখবা তোমরা ছোট ছোট পোকামাকড়ের মতো পানির উপরের সারফেস দিয়ে হাঁটে, কারণ এদের সারফেস টেনশন বা পৃষ্ঠটানটা খুবই কম, যার কারণে তারা পানির উপরে হাঁটতে পারে, বা এদের ওজন বা ভরটা খুবই কম। তো এখন সেই যে প্রাণীগুলা পানিতে ভাসমান, যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যে প্রাণী, তাদেরকে আমরা জুপ্লাঙ্কটন বলি। আর ফাইটোপ্লাঙ্কটন কি ছিল? পানিতে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদকে আমরা ফাইটোপ্লাঙ্কটন বলবো। আর জুপ্লাঙ্কটন হচ্ছে পানিতে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী। প্রাণী একটা উদ্ভিদ, ওইটা ফাইটোপ্লাঙ্কটন, একটা প্রাণী, এটা হচ্ছে জুপ্লাঙ্কটন। মশার সুখ কীট মানে মশার বাচ্চা, মশার ছোট ছোট ডিম বা বাচ্চাগুলা, তারপরে খুদে পোকা, ছোট ছোট পোকা, তারপরে রুই কাতলা। এটা রুই তো একটা মাছ, কাতলাও হচ্ছে একটা মাছ। এইগুলা হচ্ছে প্রথম স্তরের খাদক। এরা কি বলতো? প্রথম স্তরের খাদক। তাহলে প্রথম স্তরের খাদক প্রথমে আমরা কাকে দেখছি? আমরা প্রথমে জুপ্লাঙ্কটনকে দেখলাম। মশার সুখ কীট, মশার সুখ কীট, এরাও হচ্ছে প্রথম স্তরের খাদক। তারপর হচ্ছে কি? রুই মাছ, কাতলা মাছ, খুদে পোকা, এরা সবাই কি প্রথম স্তরের খাদক। কোথাকার? পুকুরের। কোথাকার? পুকুরের। এরা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, পারে না কিন্তু, ঠিক আছে, সরাসরি উৎপাদককে খেয়ে বেঁচে থাকে। তাহলে প্রথম স্তরের খাদক কাকে বলে? যারা নিজের খাদ্য নিজে উৎপাদন করতে পারে না, সরাসরি উৎপাদককে খেয়ে বেঁচে থাকে।
যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, সরাসরি উৎপাদক খেয়ে বেঁচে থাকে, তাদেরকে প্রথম স্তরের খাদক বলে। এবার আসো দ্বিতীয় স্তরের খাদক, সেকেন্ড লেভেল অফ প্রডিউসার। কারা? ছোট মাছ, কিছু জলজ পতঙ্গ, ব্যাঙ। এটা খুব ইম্পর্টেন্ট। এই ব্যাঙ কোন স্তরের খাদক? এটা পরীক্ষাতে এমসিকিউতে আসবে। ব্যাঙ, জলজ পতঙ্গ এবং ছোট মাছ, এরা হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। আর রুই মাছ, কাতলা মাছ এবং মশার শুককীট, এরা হচ্ছে প্রথম স্তরের খাদক। ঠিক আছে? তাহলে এই দ্বিতীয় স্তরের খাদক যারা, এরা উৎপাদক নয়, এরা কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। প্রথম স্তরের খাদকরাও কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে নাই। খাদক মানেই সে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে না, সে কোনো না কোনোভাবে প্রডিউসার মানে উৎপাদকের উপর নির্ভরশীল, ডিপেন্ডেন্ট। তাহলে এখানে দ্বিতীয় স্তরের খাদক যারা, তারা প্রথম স্তরের খাদকদের খেয়ে বেঁচে থাকে। বুঝতে পেরেছো? প্রথম স্তরের খাদকদের খেয়ে যারাই বাঁচে, প্রথম স্তরের খাদকদের খেয়ে যারাই বাঁচে, তাদেরকে বলা হয় দ্বিতীয় স্তরের খাদক। তাহলে এবার দেখো তৃতীয় স্তরের খাদক। তৃতীয় স্তরের খাদক হচ্ছে দ্বিতীয় স্তরের খাদকদের যারা খেয়ে বেঁচে থাকে, তাদেরকে তৃতীয় স্তরের খাদক বলে, যেটা আমরা গত ক্লাসেই দেখেছিলাম। এক্সাম্পলগুলো খুব ইম্পর্টেন্ট এখান থেকে। এক্সাম্পল হচ্ছে শোল মাছ। তোমরা শোল মাছ খেয়েছো না? ওই যে লম্বা লম্বা শোল মাছ, এই শোল মাছ হচ্ছে তৃতীয় স্তরের খাদক। বোয়াল মাছ, কি মাছ? বোয়াল মাছ। ভেটকি মাছ, ভেটকি মাছের নাম শুনেছো? ভেটকি মাছ এক ধরনের মাছ, এটাও হচ্ছে তৃতীয় স্তরের খাদক। শোল মাছ, বোয়াল মাছ। শোল মাছ খুবই সুস্বাদু একটি মাছ, আমার খুব পছন্দের একটি মাছ। শোল মাছ, বোয়াল মাছ, ভেটকি মাছ এবং বক। তোমরা বক দেখেছো? বক, পুকুরে বক দেখেছো কেউ? সাদা এক ধরনের পাখি, উঠতে পারে এরা, সাদা, কালারটা সাদা। এদের বুকে খুব নরম মাংস থাকে। বকের মাংস খেতে খুবই সুস্বাদু। সো এই বক হচ্ছে পুকুরের তৃতীয় স্তরের খাদক। কত স্তরের খাদক? তৃতীয় স্তর। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এক্সাম্পল, এগুলো এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে রুই মাছ, কাতলা মাছ হচ্ছে প্রথম স্তরের খাদক। রুই মাছ, কাতলা মাছ প্রথম স্তরের খাদক, কিন্তু শোল মাছ আর বোয়াল মাছ হচ্ছে তৃতীয় স্তরের খাদক, এবং ভেটকি মাছও তৃতীয় স্তরের খাদক। আর বক পাখি যেটা মাছ খেয়ে থাকে, হ্যাঁ, দ্বিতীয় স্তরের খাদকদের যারা খেয়ে থাকে, এরাই হচ্ছে তৃতীয় স্তরের খাদক, বক। তাহলে এরাই হচ্ছে পুকুরের সর্বোচ্চ স্তরের খাদক। তাহলে পুকুরের সর্বোচ্চ স্তরের খাদক কারা বলো তো? এই তৃতীয় স্তরের খাদকরাই হচ্ছে পুকুরের সর্বোচ্চ স্তরের খাদক। বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে পুকুরের বাস্তুতন্ত্রের বিভিন্ন সজীব উপাদান। কি সজীব? নির্জীবগুলা তো আমরা জানি, ওটা নিয়ে তো আর কথা বলার দরকার নেই, জাস্ট সজীবগুলা। কৃপা বলেছো আমি করছি, ওকে কৃপা, ওকে তুমি বক ধরেছো, আচ্ছা। বক তুমি খেয়েছো, গুড। কেমন বকের মাংস খেতে কেমন বলো তো? স্বাদটা কেমন? স্বাদটা কিন্তু খুব সুস্বাদু, তাই না? বক, সো এই খুব দেখতে খুব সুন্দর, সাদা একটি পাখি, মুখটি বড়, লম্বা, মাছ খায় সকাল সকালে, একদম ভোরে ভোরে এদেরকে দেখা যায়। আচ্ছা, এরপরে দেখো আমাদের পুকুরের যে ফিগারটা একটু তোমাদের দেখাইলাম না, ফিগারটা একটু দেখো। এই ফিগারের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? অনেক কিছু আছে, অনেক প্রাণী আছে, অনেক জড় পদার্থ আছে। এরা একে অন্যের উপর ডিপেন্ডেন্ট। উদ্ভিদ, প্রাণী আছে, একে অন্যের উপর ডিপেন্ডেন্ট না? তো প্রথমে দেখো, এই যে সকল শক্তির উৎস কি? সূর্য, সানলাইট। এই সূর্য থেকে আলো আসে। কি আসে? আলো। এই আলোর মধ্যে থাকে শক্তি। কি থাকে? শক্তি, আলোক শক্তি। এই আলোক শক্তি যখন পুকুরে পড়ে, এই আলোক শক্তি ব্যবহার করে এই যে উপরে কিছু উদ্ভিদ দেখতেছো না, ভাসমান উদ্ভিদ, এদেরকে বলা হয় ম্যাক্রোফাইট। এদের কি বলা হয়? ম্যাক্রো মানে কি? বড়। ম্যাক্রোফাইট মানে বড় উদ্ভিদ। তাহলে এই ম্যাক্রোফাইটরা এই সূর্যের আলো গ্রহণ করে। তারপর এই যে আরো কিছু উদ্ভিদ আছে ফাইটোপ্লাঙ্কটন, এরাও সূর্যের আলো গ্রহণ করে। এই ফাইটোপ্লাঙ্কটন এবং ম্যাক্রোফাইট, এরা এই দুইজনকে বলা হয় উৎপাদক। পুকুরে কিছু কচুরিপানা থাকে না, পুকুরের উপর ভাসতে থাকে, বাট এদের নিচের অংশ পানির মধ্যে থাকে, তাদেরকে ম্যাক্রোফাইট বলে। আর যেটা তুমি পুকুরের উপরে দেখো না, বাট মানে ভাসে, ছোট ছোট জিনিস, বড় না আর কি। পুকুরের উপরে বড় জিনিস ম্যাক্রোফাইট, আর পুকুরের উপরে ছোট জিনিস হচ্ছে কি বলতো? ফাইটোপ্লাঙ্কটন। এই ফাইটোপ্লাঙ্কটন আর ম্যাক্রোফাইটই হচ্ছে উৎপাদক বা প্রডিউসার। কেন? কারণ এদের ভিতরে, এরা হচ্ছে সবুজ উদ্ভিদ, এদের মধ্যে ফটোসিনথেটিক
কি আছে, ফটোসিনথেটিক সাইট আছে, অর্থাৎ যেখানে ফটোসিনথেসিস বা শালক্য সংশ্লেষণটা ঘটে থাকে। তো সেই শালক সংশ্লেষণ ঘটার মাধ্যমে এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, এই জন্য এরা হচ্ছে উৎপাদক বা প্রডিউসার। আর এদেরকে খেয়ে বেঁচে থাকে কারা জানো? এই যে প্রথম স্তরের খাদক, যারা প্রথম স্তরের খাদক হচ্ছে জুপ্লাঙ্কটনরা। জুপ্লাঙ্কটনরা কাদেরকে খেয়ে থাকে? ফাইটোপ্লাঙ্কটনকে খেয়ে থাকে এবং ম্যাক্রোপ্ল্যাঙ্কটনকে খেয়ে থাকে। ম্যাক্রোপ্ল্যাঙ্কটন এবং ফাইটোপ্ল্যাঙ্কটনকে কে খায়? কে খায়? জুপ্লাঙ্কটন খায়। এই জুপ্লাঙ্কটন কারা? এই জুপ্লাঙ্কটন হচ্ছে যে মশার সুপ কীট ছিল, তারপর হচ্ছে তোমার রুই মাছ, কাতল মাছ, হ্যাঁ, এই যে এরা হচ্ছে প্রথম স্তরের খাদক, ঠিক আছে। তারপরে দেখো দ্বিতীয় স্তরের খাদক কারা? এই যে এখানে কারা কারা ছিল? দ্বিতীয় স্তরের খাদক কারা ছিল বলো তো? এই যে তোমার ছোট ছোট মাছ, পতঙ্গ, ব্যাং, এরা হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। এই যে ছোট মাছ, ব্যাং, এরা হচ্ছে কি বলতো? দ্বিতীয় স্তরের খাদক। এরা হচ্ছে প্রথম স্তরের খাদকদের খেয়ে বেঁচে থাকে। আর তৃতীয় স্তরের খাদক হচ্ছে শোল মাছ, তারপর বোয়াল মাছ, হ্যাঁ, এরা হচ্ছে তৃতীয় স্তর বা সর্বোচ্চ স্তরের খাদক। এরা হচ্ছে দ্বিতীয় স্তরের খাদকদের খেয়ে থাকে। আর এই জড় উপাদানের মধ্যে অজৈব এবং জৈব বিভিন্ন পদার্থ আমরা পাবো, অর্গ্যানিক ম্যাটারও পাবো, ইনঅর্গ্যানিক ম্যাটারও পাবো। অর্গ্যানিক ম্যাটার মানে কি? অর্গ্যানিক ম্যাটার মানে হচ্ছে যেটা জীবদেহ থেকে সরাসরি এসেছে, যেটা জীবন্ত কিছু থেকে সরাসরি এসেছে, অর্থাৎ প্রাণী থেকেও আসতে পারে, উদ্ভিদ থেকেও আসতে পারে, ডিরেক্ট প্রাণীও হইতে পারে, ডিরেক্ট উদ্ভিদও হতে পারে, বা এদের অংশ বিশেষও হইতে পারে। অর্থাৎ এক কথায় জীব থেকে বা জীবন্ত কিছু থেকে যা আসে তাই জৈব পদার্থ বা অর্গ্যানিক ম্যাটার। তাহলে এই অর্গ্যানিক ম্যাটার কিছু থাকবে, আবার অজৈব মানে কি? যেটা জড় পদার্থ থেকে আসে সেগুলোই অজৈব বা ইনঅর্গ্যানিক ম্যাটার। তো সেই অজৈব এবং জৈব মিলেই হচ্ছে জড় উপাদান। তার নিচে আছে কাদা, ঠিক আছে। এরপরে এখানে আছে বিয়োজক, এই যে ছোট ছোট বিয়োজক। বিয়োজক মানে কি? ডিকম্পোজার, যারা হচ্ছে তৃতীয় স্তরের খাদকদের হচ্ছে ডিকম্পোজ, মারা যাওয়ার পরে ওই ডেড বডিটা মাটির সাথে মিশাই ফেলতে সাহায্য করে, হ্যাঁ, তারাই হচ্ছে ডিকম্পোজার বা বিয়োজক, মানে যারা ভাঙে, বিয়োজন করে। তাহলে এই হচ্ছে টোটাল একটা পুকুরের বাস্তুতন্ত্র। এটা যদি পরীক্ষায় আসে খুব সুন্দরভাবে এঁকে দিবা। প্রথমে এরকম একটা রেখা টানবা, উপরে একটু পানির মতো একটা জাস্ট বাঁকা বাঁকা একটা লাইন টানবা, ভিতরে পানির মতো একটু শেপ বুঝাবা। এখান থেকে কিছু গাছ, লম্বা লম্বা বড় বড় গাছ থাকবে, এখানে ছোট ছোট কিছু শৈবাল থাকবে, তারপরে হচ্ছে এই সাইডে কিছু গাছ দিবা, তারপরে এখানে ওই যে মশার সুপ কীটের মতো ছোট ছোট জিনিস দিবা, তারপরে এখানে ছোট মাছ দিবা, একটা বোয়াল মাছ দিবা, তারপরে এখানে কাদা লিখবা, তারপরে এখানে জড় এবং জীবন্ত উপাদান, এখানে ডট ডট দিয়ে লিখবা হচ্ছে বিয়োজক। বিয়োজক মানে কি? বিভিন্ন ব্যাকটেরিয়ারা, তাই না? বিভিন্ন ব্যাকটেরিয়া। আর এখানে একটা সূর্য। এই হয়ে গেল পুকুরের বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম অফ এ পন্ড। ইকোসিস্টেম অফ এ পন্ড, বুঝতে পেরেছো? অল ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ তামান্না। আচ্ছা, এরপরে আসো আমরা নেক্সট টপিকে চলে যাই। আমাদের আজকের নেক্সট টপিক, প্রথম টপিকটা ছিল হচ্ছে পুকুরের বাস্তুতন্ত্র, নেক্সট টপিকটা হচ্ছে খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন। ফুড চেইন, চেইন কি বলো তো? তোমরা চেইন, যারা মেয়েরা হচ্ছে অনেকেই চেইন ব্যবহার করো বা মালা ব্যবহার করো। চেইন বা মালা জিনিসটা কি? যে একটির সাথে আরেকটি, তার সাথে আরেকটি জোড়া জোড়া লেগে 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 এরকম রাউন্ড বা একটা সার্কুলার কিছু একটা, তাই না? মালাও তো এরকম অনেকগুলো ছোট ছোট পুঁতি পুঁতি একসাথে যুক্ত হয়ে সুন্দর একটা গঠন তৈরি করে। তাহলে এই শিকল বা শৃঙ্খল এই জিনিসটাও সেম, মানে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক ছোট ছোট অনেকগুলা খাদ্য দিয়া পুরা একটা খাদ্য শৃঙ্খল গঠিত হয়। তাহলে সংজ্ঞাটা ক নাম্বারের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এই বিগত বছরেও বোর্ডে ক নাম্বারে এই প্রশ্নটি এসেছে, খাদ্য শিকল কাকে বলে বা খাদ্য শৃঙ্খল একই জিনিস। তোমরা কিন্তু অনেকে কনফিউজ হয়ে যাও যে খাদ্য শিকল আর খাদ্য শৃঙ্খল মনে হয় দুইটা ডিফারেন্ট জিনিস, বাট না, দুইটা সেম জিনিস, মনে থাকে যেন। কিন্তু খাদ্য জালটা ডিফারেন্ট জিনিস। খাদ্য শিকল আর শৃঙ্খল এক। শিকল মানেই তো শৃঙ্খল, ওই যে শৃঙ্খল মানে কি? যেটা দিয়ে বাঁধা হয় বা একটা আবদ্ধ কিছু। শিকল মানেও তো যেটা দিয়ে বাঁধা হয় বা আবদ্ধ কিছু, এই দুটার মিনিং তো একই। তাহলে খাদ্য শিকল আর খাদ্য শৃঙ্খল একই কথা, এটা ভালো মতো মনে রাখবা, কনফিউজড হওয়ার কিছু নাই, ঠিক আছে? দুইটাকে আমরা ফুড চেইন বলি। সংজ্ঞাটা হচ্ছে এরকম, যখন খাদ্য শক্তি উৎপাদক থেকে শুরু করে পর্যায়ক্রমে বিভিন্ন স্তরের খাদকদের মধ্যে প্রবাহিত হয়। যখন খাদ্য শক্তি উৎপাদক থেকে শুরু করে, কোথা থেকে শুরু করবে? উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন
খাদকদের মধ্যে প্রবাহিত হবে খাদ্য শক্তিটা, তখন সেই ধারাবাহিক প্রবাহকে খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল বলে। তাহলে খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল এক কথায় হচ্ছে একটা ধারাবাহিক প্রবাহ। কি একটি ধারাবাহিক প্রবাহ, কন্টিনিউয়াস প্রসেস, কন্টিনিউয়াস ফ্লো। কন্টিনিউয়াস ফ্লোটা কিসের কন্টিনিউয়াস ফ্লো? ফ্লোটা কিসের বা প্রবাহটা কিসের প্রবাহ? শক্তি, খাদ্য শক্তির প্রবাহ। কিসের প্রবাহ? খাদ্য শক্তির প্রবাহ। কোথা থেকে কোথা পর্যন্ত? উৎপাদক থেকে বিভিন্ন স্তরের খাদক পর্যন্ত যে একটা খাদ্যের একটা কি বলতো, খাদ্য শক্তির যে একটা কন্টিনিউয়াস প্রবাহ বা ধারাবাহিক যে প্রবাহটা, এই প্রবাহটাকেই আমরা খাদ্য শৃঙ্খল বা খাদ্য শিকল বলে থাকি, ফুড চেইন বলি। বুঝতে পেরেছো? তাহলে এই যে ফুড চেইন, এটার ভূমিকাটা কি আসলে একটু দেখো। সবুজ উদ্ভিদ মানে কি? উৎপাদক, প্রডিউসার। তো এই সবুজ উদ্ভিদ হলো যে কোনো বাস্তুতন্ত্রের খাদ্য শিকলের মূল ভিত্তি। এটা এমসিকিউর জন্য দাগিয়ে রাখো, খুবই ইম্পর্টেন্ট, লিখে রাখো যে মূল ভিত্তি। এটা এমসিকিউর জন্য এবং ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট যে সবুজ উদ্ভিদ বা হচ্ছে খাদ্য শিকলের মূল ভিত্তি কি? খাদ্য শিকলের মূল ভিত্তি হচ্ছে সবুজ উদ্ভিদ বা উৎপাদক। মানে সবুজ উদ্ভিদদেরই তো আমরা উৎপাদক বলি, যে কোনো সবুজ উদ্ভিদ মানে সে উৎপাদক বা প্রডিউসার। তাহলে এই সবুজ উদ্ভিদ হচ্ছে বাস্তুতন্ত্রের খাদ্য শিকলের মূল ভিত্তি। বাস্তুতন্ত্রের খাদ্য শিকলের মূল ভিত্তি হচ্ছে এই সবুজ উদ্ভিদ। তারা শালক সংশ্লেষণ, এই প্রক্রিয়াটার জন্যই তারা হচ্ছে কি মূল ভিত্তি হয়েছে। এই প্রক্রিয়াটা তাদের মধ্যে না ঘটতো তাহলে কিন্তু এই সবুজ উদ্ভিদটা বাস্তুতন্ত্রের খাদ্য শিকলের মূল ভিত্তি হইতো না। কেন? কারণ শালক সংশ্লেষণ এমনই একটা প্রক্রিয়া, যেই প্রক্রিয়াটা তোমার উৎপাদক এবং খাদকদের মধ্যে একটা ডিফারেন্সিয়েট তৈরি করে দিয়েছে। অর্থাৎ এই শালক সংশ্লেষণ প্রক্রিয়া যাদের মধ্যে হবে তারাই হচ্ছে উৎপাদক, আর যাদের মধ্যে এই প্রক্রিয়া হবে না তারাই হচ্ছে খাদক। আমাদের মধ্যে মানে মানুষ, গরু, ছাগল, প্রাণী, অন্যান্যদের মধ্যে এই প্রক্রিয়াটি হয় না দেখেই তারা কি খাদক, মানে তারা শুধু খেতেই পারে, উৎপাদন আর করতে পারে না। কিন্তু উদ্ভিদ যারা, তাদের মধ্যে এই প্রক্রিয়াটা হয় বলে সে হচ্ছে মূলত কি বলতো, উৎপাদক বা প্রডিউসার। যদি উৎপাদকরা খাদ্য তৈরি না করতো, যদি আমরা ধরে নেই যদি না করতো উৎপাদকরা, তাহলে খাদ্য শিকল ভেঙে যেত। খাদ্য শিকলটা কি হতো বলতো? ভেঙে যেত, এবং জীবদের টিকে থাকা প্রায় অসম্ভব হতো, সম্ভবই হতো না যদি এরা প্রডিউসাররা যদি তোমার খাদ্য তৈরি না করতো, তখন খাদ্য শিকল ভেঙে যেত। এটা কিন্তু গ নাম্বার, মানে উচ্চতর দক্ষতার মূল ভিত্তি কিন্তু এই কথাটা মাথায় রেখো। ঘ নাম্বার আমি যখন সৃজনশীল সলভ করাবো তখন এই কথাগুলা দেখবা ঘুরে ফিরে চলে আসছে যে কখন ভেঙে যেত বা কি করলে ভেঙে যেত। অ্যান্সারটা একটাই, সেটা হচ্ছে প্রডিউসাররা যদি খাদ্য তৈরি না করতো, উৎপাদকরা যদি খাদ্য না তৈরি করতো। এরপরে দেখো খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খলের মাঠের খাদ্য শিকলের একটা চার্ট এখানে দেওয়া আছে। মাঠ, হ্যাঁ, স্থল যেটা স্থল খাদ্য শিকলের একটা চার্ট। তো প্রথমে এখানে স্তরগুলো দেওয়া আছে, তারপরে জীবের নাম, তারপরে ভূমিকা। তো প্রথমে দেখো প্রথম স্তরের জীবের নাম কি বলতো? ঘাস। এই ঘাস হচ্ছে প্রথম স্তরের জীব, আর এদের ভূমিকাটা হচ্ছে এরা উৎপাদক। এরা কি উৎপাদক। দ্বিতীয় স্তরের জীবের নাম হচ্ছে ঘাসফড়িং। তোমরা চিনো না, যে ছোট ছোট সবুজ ঘাসের উপরে লাফিয়ে বেড়ায়, এরা হচ্ছে ঘাসফড়িং। এই ঘাসফড়িং এর ভূমিকাটা হচ্ছে এরা ফার্স্ট লেভেল অফ প্রডিউসার, প্রথম স্তরের খাদক, ফার্স্ট লেভেল অফ প্রডিউসার। এরপরে দেখো তৃতীয় স্তরে কি আছে? ব্যাঙ আছে। ব্যাঙ হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। চতুর্থ স্তরে কি আছে? সাপ আছে। সাপ কি? তৃতীয় স্তরের খাদক। তারপরে পঞ্চম স্তরে কি আছে? গুই সাপ আছে। গুই সাপ চেনো না? ওই যে বুকে ভর দিয়ে চলে, বড় একটা লেজ আছে, ঠিক আছে? তো এই গুই সাপরা হচ্ছে সর্বোচ্চ স্তরের খাদক। কোথাকার? এই যে মাঠের খাদ্য শিকলের মধ্যে। মাঠের মধ্যে সবগুলো প্রাণীই কিন্তু থাকে না? তাহলে এই সবগুলো প্রাণীদের মধ্যে প্রথম স্তরের জীব, প্রাণী না জীব বলবো আমি, কারণ উদ্ভিদ আর প্রাণী দুইটাই একসাথে থাকবে। তাহলে প্রথম স্তরে হচ্ছে ঘাস, এরা উৎপাদক। দ্বিতীয় স্তরে ঘাসফড়িং, এরা প্রথম স্তরের খাদক, ঘাস খেয়ে থাকে। আর তৃতীয় স্তর হচ্ছে ব্যাঙ, এরা দ্বিতীয় স্তরের খাদক, এরা ঘাসফড়িংকে খেয়ে থাকে। চতুর্থ স্তরের খাদক সাপ, এরা তৃতীয় স্তরের খাদক, এরা ব্যাঙকে খেয়ে থাকে। আর পঞ্চম স্তরের জীব হচ্ছে গুই সাপ, এরা সাপকে খেয়ে থাকে, এই জন্য এরা সর্বোচ্চ স্তরের খাদক। বুঝতে পেরেছো? এবার এই খাদ্য শিকলটা দেখো, মাছের খাদ্য শিকলের যদি তোমাকে একটা ফ্লো চার্ট চাই বা হচ্ছে তোমার একটা
এই যে খাদ্য শিকলটা প্রথমে হচ্ছে ঘাস, ঘাসকে কে খাবে? ঘাসফড়িং, ঘাসফড়িংকে কে খাবে? ব্যাঙ, ব্যাঙকে কে খাবে? সাপ, সাপকে কে খাবে? গুইসাপ। তাহলে এই হচ্ছে আমাদের মাঠের খাদ্য শিকল। এটা কি বলতো? মাঠ বা স্থলজ বা স্থলের খাদ্য শিকলটা হচ্ছে, স্থলের খাদ্য শিকলটা এটা, এটা খ নাম্বারের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্ন, 2 মার্কসের যে প্রশ্নগুলা এসকিউ বা শর্ট কোশ্চেন যে তোমাদের আসবে সেখানটার জন্য। আচ্ছা, তারপরে দেখো, এরপরে আমরা চলে যাব হচ্ছে খাদ্য শিকলের প্রকারভেদের মধ্যে। দেখো অনেক ধরনের খাদ্য শিকল আছে, এদেরকে প্রধানত আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে? 3টা ভাগে খাদ্য শিকলকে আমরা ভাগ করতে পারি। প্রথমে যে খাদ্য শিকল আছে সেটাকে আমরা বলি শিকারজীবী খাদ্য শিকল। শিকারজীবী খাদ্য শিকল অর্থাৎ প্রিডেটর ফুড চেইন। প্রিডেটর মানে কি? প্রিডেটর মানে হচ্ছে তোমার যারা শিকারী, এক কথায় শিকারী। প্রিডেটরের বাংলা অর্থ যারা শিকার করে, শিকারী। যেমন মানুষ এক ধরনের প্রিডেটর, যারা হচ্ছে তোমার মাছ শিকার করে বা হরিণ শিকার করে বা বক শিকার করে। আবার বাঘও একটা প্রিডেটর, যারা মানুষ শিকার করে, হরিণ শিকার করে, গরু শিকার করে। সো এই যে দেখো প্রিডেটর কারা? যারা শিকার। তাহলে সেই শিকারজীবী খাদ্য শিকলটা কিরকম একটু খেয়াল করো। এখানে প্রথম স্তরের খাদক আকারে সবচেয়ে ছোট হয়। তাহলে শিকারজীবী খাদ্য শিকল বা প্রিডেটর ফুড চেইনের যে প্রথম স্তরের খাদক তারা সবচেয়ে ছোট হবে। পরবর্তী স্তরের খাদকরা নিচের স্তরের জীবকে শিকার করে খায়। তাহলে এই যে ফ্লোচার্টটা মনে রাখবা। এই ফ্লোচার্টটা হচ্ছে কি বলতো? প্রিডেটর ফুড চেইন বা শিকারজীবী খাদ্য শিকলদের খাদ্য শিকল আর কি। এই যে দেখো, ঘাসকে কে খাবে? ঘাসফড়িং, ঘাসফড়িংকে কে খাবে? ব্যাঙ, ব্যাঙকে সাপ, সাপকে গুইসাপ। ওই আগেরটাই, মাঠেরটাই হচ্ছে এটা। এটি শিকারজীবী খাদ্য শিকল। এরপরে 2 নাম্বার হচ্ছে পরজীবী খাদ্য শিকল বা প্যারাসাইটিক ফুড চেইন। প্যারাসাইটিক ফুড চেইন। প্যারাসাইট কারা? পরজীবী। পরের উপরে যারা জন্মায় তারাই পরজীবী। ঠিক আছে? এখানে পরজীবী উদ্ভিদ বা প্রাণী তাদের চেয়ে বড় পোষক দেহ থেকে খাদ্য গ্রহণ করে। এই পোষক দেহ কথাটা, পোষক দেহের ইংলিশটা হচ্ছে হোস্ট, HOST, হোস্ট। এই হোস্ট বা পোষক দেহ, সেই পোষক দেহ কথাটা আসবে পরজীবী কথাটার সাথে। কেন? কারণ পরজীবীকার আমি একটু আগেই বলেছি, যারা পরের উপরে জন্মায়, সে হোক উদ্ভিদ অথবা প্রাণী। তাহলে পরের উপরে, যার উপরে জন্মাবে সে হচ্ছে পোষক দেহ বা হোস্ট বডি। আর যে জন্মাবে সে হচ্ছে প্যারাসাইট বা পরজীবী। তাহলে এই পরজীবী উদ্ভিদ বা প্রাণী তাদের চেয়ে বড় পোষক দেহের, ধরো একটা মশা, এই তোমরা ওই যে ডেঙ্গু মশার নাম শুনেছো, ম্যালেরিয়া। এই ম্যালেরিয়া কিন্তু তোমার থাকে হচ্ছে মশার পেটের মধ্যে। ম্যালেরিয়া একটা প্যারাসাইট, এটা একটা পরজীবী। ঠিক আছে? ম্যালেরিয়া প্যারাসাইটটা থাকে মশার পেটের মধ্যে থাকে। তাহলে ম্যালেরিয়া পরজীবীটা হচ্ছে এখানে কি? পরজীবী বা প্যারাসাইট, থাকে মশার পেটের মধ্যে। তাহলে মশাটা হচ্ছে এখানে হোস্ট বডি বা পোষক দেহ, যে দেহের মধ্যে প্যারাসাইটটা আস্তে আস্তে লালিত পালিত হয়। পরবর্তীতে ওই মশা যখন মানুষকে কামড়ায় তখন ওই মশার পেট থেকে পরজীবীটা, ওই ম্যালেরিয়া পরজীবীটা প্লাজমোডিয়াম ভিভ্যাক্স, এই যে পরজীবীটা সেটা মানুষের দেহে প্রবেশ করে। তখন মানুষের দেহটা হয়ে যায় তখন তার হোস্ট বডি। কার হোস্ট বডি? ওই ম্যালেরিয়া পরজীবীর হোস্ট বডি। বুঝতে পেরেছো? কারণ ম্যালেরিয়া আগে, মশা কামড়ানোর আগে মশার দেহের মধ্যে ম্যালেরিয়াটা গ্রো করছে। আবার যখন মশাটা মানুষকে কামড়াইছে তখন মানুষের দেহে ওই ম্যালেরিয়া পরজীবীটা গ্রো করবে। ঠিক আছে? আর যার কারণে মানুষের ম্যালেরিয়া রোগটা হবে। তাহলে এই সেক্ষেত্রে মানুষটা হবে হোস্ট বডি। তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে পরজীবী কারা? পরজীবীর ক্ষেত্রে কি হবে? যে এখানে পোষক দেহটা তাদের থেকে সাইজে অবশ্যই বড় হবে। তারপরে দেখো, কখনো একটি পরজীবীর উপর আরেকটি ক্ষুদ্র পরজীবী নির্ভরশীল হতে পারে। কখনো মাঝে একটি পরজীবীর উপর আরেক ক্ষুদ্র পরজীবী, ও নিজেই পরজীবী, তার উপর আরেকটা পরজীবী। ধরো বট গাছ দেখছো তোমরা, বড় বড় বট গাছ, অনেক বড় বড় শতবর্ষী গাছ, বট গাছ, মানে 100 বছরের উপরেও বাঁচে। তো এই বট গাছের গায়ে আরেক ধরনের গাছ, লম্বা লম্বা বড় বড় আরেক ধরনের গাছ জন্মায়, ওরাই হচ্ছে পরজীবী। ওই বড় বড় গাছগুলোর মধ্যে আরেক ধরনের পোকা জন্মায় বা আরেক ধরনের গাছ জন্মায়, ওরা হচ্ছে আরো এক ধরনের পরজীবী। তো ওই কথাটাই বলেছে যে কখনো কখনো পরজীবীর উপরে ক্ষুদ্র পরজীবী জন্মায়। এই ধরনের খাদ্য শিকল
শিকলে সবসময় সবুজ উদ্ভিদ নাও থাকতে পারে, তাই এটি অসম্পূর্ণ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা। এই পরজীবী খাদ্য শিকলটা কিন্তু ইনকমপ্লিট। এটা কি বলতো? ইনকমপ্লিট একটা ফুড চেইন। ইনকমপ্লিট ফুড চেইন কেন বলা হবে এদেরকে? ইনকমপ্লিট ফুড চেইন কেন বলা হবে? কারণ এই ধরনের খাদ্য শিকলে সবসময় সবুজ উদ্ভিদ নাও থাকতে পারে। সবুজ উদ্ভিদ না থাকা মানেই সে ইনকমপ্লিট ফুড চেইন। একটা ফুড চেইন কমপ্লিট হইতে হলে তাহলে তার উৎপাদক লেভেলে একটি গ্রিন প্ল্যান্ট বা সবুজ উদ্ভিদ থাকা ম্যান্ডাটরি। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি মানুষ, মশা, ডেঙ্গু ভাইরাস। তো আমি ম্যালেরিয়ার এক্সাম্পল দিয়েছি, এখানে তোমাদের বইয়ে ডেঙ্গু ভাইরাসের এক্সাম্পল দেওয়া। মানুষ হচ্ছে, ডেঙ্গু ভাইরাসটা থাকে হচ্ছে কিসের? মশার মধ্যে। তো মশাটা যখন কামড়ায় তখন এই ডেঙ্গু ভাইরাসটা মানুষের মধ্যে চলে যায়। ডেঙ্গু কি একটা মূলত ভাইরাস? ডেঙ্গু কি একটা ভাইরাস না? ভাইরাসও তো আরেক ধরনের জীব, এটাও তো এক ধরনের জীব, তাই না? যদিও ভাইরাসকে জীবও বলা যায় না, জ্বরও বলা যায় না। জীব আর জ্বরের সেতু বন্ধন বলা হয় ভাইরাসকে। এটা তোমরা আরো যখন বড় ক্লাসে উঠবা, ইন্টারমিডিয়েটে উঠবা, তখন এটা সম্বন্ধে আরো বিস্তারিত জানবা। তাহলে এই ধরলাম যেহেতু মশা একটা জীব, তো মশার পেটের মধ্যে যখন ভাইরাসটা থাকবে বা মশার শরীরের মধ্যে যখন ডেঙ্গু ভাইরাসটা থাকবে, তখন ডেঙ্গু ভাইরাসটাকে আমরা জীব বলবো। জীবন্ত কিছুর মধ্যে ভাইরাস থাকলে তাকে আমরা জীব বলি, ওই ভাইরাসটা তখন জীবন্ত। তো এই ডেঙ্গু ভাইরাসটা মশার মধ্যে থাকে, মশার থেকে মানুষের মধ্যে যায়। তাহলে এখানে এটা একটা পরজীবী খাদ্য শিকল। মানুষ থেকে মশা, মশা থেকে ডেঙ্গু, অথবা ডেঙ্গু থেকে মশা, মশা থেকে মানুষ। এখানে স্ত্রী এডিস মশা, এটা মনে রাখবা, এটা কিন্তু স্ত্রী, পুরুষ না কিন্তু। স্ত্রী এডিস মশা, এডিস মশা কামড়াইলেই মানুষের কি হয় বলতো? ডেঙ্গু জ্বর হয় বা ডেঙ্গু রোগটা হয়। এখন সব এডিস মশা কামড়াইলেই কি ডেঙ্গু হবে? না, শুধুমাত্র স্ত্রী মশা, স্ত্রী এডিস মশা বা মেয়ে, যারা মেয়ে মশা, পুরুষ মশারা কামড়ায় না, মেয়ে মশারা কামড়ায়। মানুষের রক্ত শোষণ করে, তার ডিমের বিকাশে তা ব্যবহার করে। তাহলে এই যে মশাটা কি করে? মানুষের মধ্য থেকে রক্ত শুষে নেয়, শুষে নিয়ে তার শরীরের যে তার মধ্যে যে ডিমগুলো হবে, বাচ্চা ফুটবে, সেই ডিমের বিকাশে মানুষের রক্তের উপর সে নির্ভরশীল। তার মানে এটা হচ্ছে একটা পরজীবী খাদ্য শিকল। বুঝতে পেরেছো? এরপর সর্বশেষে যেটা মৃতজীবী খাদ্য শিকল বা স্যাপ্রোফাইটিক ফুড চেইন। মৃতজীবী কারা? যারা মৃত দেহে জন্মায়, যারা ডেড বডির মধ্যে জন্মায়, তাদেরকে স্যাপ্রোফাইট বলে। কি বলে? স্যাপ্রোফাইট বা মৃতজীবী। এই মৃতজীবী ফুড চেইনটা কিরকম? জীবের মৃতদেহ থেকে শুরু হয় এরা। মৃতদেহকে বিভিন্ন জীব ভেঙে খাদ্য হিসেবে ব্যবহার করে। এটিও একটি ইনকমপ্লিট ফুড চেইন, কারণ এতে উৎপাদক থাকে না। যেখানে উৎপাদক থাকে না, উৎপাদক মানেই সবুজ উদ্ভিদ, উৎপাদক মানেই সবুজ উদ্ভিদ। যেখানে উৎপাদক থাকে না, যেই খাদ্য শিকলে উৎপাদক থাকে না বা যেই খাদ্য শৃঙ্খলে উৎপাদক থাকে না, সেই খাদ্য শিকলকে বা সেই খাদ্য শৃঙ্খলকে অসম্পূর্ণ খাদ্য শিকল বা ইনকমপ্লিট ফুড চেইন বলে। এটা কিন্তু গ বা ঘয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে। এটার তোমার ফ্লো চার্টটা হচ্ছে এরকম যে মৃতদেহ, ছত্রাক, কেঁচো। ঠিক আছে? মৃতদেহকে কে খায়? একটা মৃতদেহকে কে খায়? ছত্রাক খায়। এই ছত্রাককে আবার কে খায়? কেঁচো। কেঁচো ওই যে মাটির মধ্যে কিলবিল করে কেঁচো, ওই কেঁচো কাকে খায়? ছত্রাককে খেয়ে বেঁচে থাকে। সেই ছত্রাক আবার কাকে খায়? মৃতদেহকে খায়। তো এইটা হচ্ছে একটা মৃতজীবী খাদ্য শিকল। যেহেতু এখানে উৎপাদক হিসেবে সবুজ উদ্ভিদ নাই, এজন্য এটাকে একটা ইনকমপ্লিট ফুড চেইন বা অসম্পূর্ণ খাদ্য শিকল বলে। তাহলে খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল জিনিসটা কি, সবাই কি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। আমি তাহলে নেক্সট টপিকে চলে যাই। কারো কোনো কনফিউশন থাকলে, কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো, আমি তোমাদের উত্তর দিয়ে দিচ্ছি। ওকে, মাহি আব্দুল্লাহ ক্লিয়ার, থ্যাংক ইউ। কৃপা, ওয়াটার ভাত, এটা কি কৃপা? ওয়াটার ভাত, পানি ভাত, আচ্ছা ক্লিয়ার, থ্যাংক ইউ। তামান্না অল ক্লিয়ার, থ্যাংক ইউ। সামিয়া ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। তাহলে আসো আমরা নেক্সট টপিকে চলে যাই। এরপর আসো খাদ্য জাল। তাহলে এই যে এখানে খাদ্য জালটা কিন্তু ডিফারেন্ট কাদের থেকে? খাদ্য শৃঙ্খল এবং খাদ্য শিকল। যেটা খাদ্য শৃঙ্খল আর খাদ্য শিকল তো একই কথা, ওইটা থেকেই খাদ্য জালটা ডিফারেন্ট। কেমন ডিফারেন্ট একটু খেয়াল করো। যখন একটি বাস্তুতন্ত্রে বা একটি ইকোসিস্টেমে একাধিক খাদ্য শিকল, এই যে এই টার্মটা মনে রাখবা, একের অধিক খাদ্য শিকল। খাদ্য শিকল কি আমরা বুঝেছি যে খাদ্য শিকল হচ্ছে একটি খাদ্য শক্তি উৎপাদক থেকে কোথায়?
বিভিন্ন স্তরের খাদক পর্যন্ত যে ধারাবাহিক প্রক্রিয়াতে যাবে সেই ধারাবাহিক প্রক্রিয়াটাই হচ্ছে খাদ্য শৃঙ্খল বা খাদ্য শিকল। তো এরকম অনেকগুলো খাদ্য শিকল, অনেক এই একটা খাদ্য শিকল, এই একটা অনেকগুলো খাদ্য শিকলকে একত্রে মিলাইয়া একটা খাদ্য জাল হয়। কি হয়? খাদ্য জাল। যখন একটি বাস্তুতন্ত্রে একাধিক খাদ্য শিকল পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে জালের মতো গঠন করে, কিসের মতো? জালের মতো গঠন করে, তখন সেই সম্পর্ককে খাদ্য জাল বা ফুড ওয়েব বলে। ওয়েব, WEB, ওয়েব মানে কিন্তু জাল। ইন্টারনেট অর্থও কিন্তু জাল, যে জালের মতো ছড়ানো, নেটওয়ার্কিং, তাই না? সো এই যে ওয়েব, ফুড ওয়েব মানে কি? যে জালের মতো ছড়ানো। কি ছড়ানো? একের অধিক খাদ্য শৃঙ্খল বা খাদ্য শিকল যদি একত্রিত হয়ে জালের মতো সৃষ্টি করে, তাহলে মানে একটার সাথে আরেকটা লিঙ্ক আপ, এরকম করে ওইটার সাথে আরেকটা লিঙ্ক আপ, এরকম করে 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 অনেকগুলো খাদ্য শৃঙ্খল যদি একত্রে একটা জায়গায় যুক্ত থাকে, ওই একটা জায়গাকে আমরা খাদ্য জাল বলি। বুঝতে পেরেছ? এবার দেখো এটার ভূমিকাটা কিরকম। কোনো বাস্তুতন্ত্রে এইটুকু হচ্ছে সংজ্ঞা, ঠিক আছে? ক নাম্বারে আসলে এতটুকু দিবা 1 মার্ক। এবার খ নাম্বারে আসলে সংজ্ঞা প্লাস এতটুকু, যে কোনো বাস্তুতন্ত্রে একই খাদক একাধিক খাদ্য শিকলে অংশ নিতে পারে। সেম খাদক একাধিক খাদ্য শৃঙ্খলে অংশ নিতে পারে। এভাবে অনেকগুলো খাদ্য শিকল একত্রে মিলিত হয়ে একটি জটিল, সরল না কিন্তু জটিল, কমপ্লেক্স, জটিল পারস্পরিক খাদ্য সম্পর্ক গঠন করে। স্থলজ ও জলজ উভয় পরিবেশেই খাদ্যজাল তৈরি হতে পারে। এটা এমসিকিউতে মানে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্নে আসবে, যে একের অধিক উত্তর থাকে না কিছু প্রশ্নে, যে 1 2 2 3 নাকি 3 1 3 নাকি 1 2 3 তিনটাই। তো ওই ধরনের প্রশ্নে এমসিকিউতে এটা আসবে যে খাদ্যজাল নিচের কোনটি দিয়েই তৈরি হতে পারে। তো ক নম্বরে তোমার থাকবে স্থলজ, গ নম্বরে জলজ, গ নম্বরে হচ্ছে অন্য একটা অ্যান্সার থাকবে। তো অ্যান্সার হবে 2টা, মানে স্থলজও হবে জলজও হবে, ঠিক আছে? উভয় পরিবেশেই খাদ্যজাল তৈরি হতে পারে। খাদ্যজালের কনসেপ্টটা ক্লিয়ার না? বেসিকটা। এবার আসলে আমরা একটু ডিটেলসে যাই। দেখো উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি যে পুকুরের বাস্তুতন্ত্রের একটা খাদ্যজাল আছে। পুকুরের বাস্তুতন্ত্রে আমরা কি দেখেছি? খাদ্য শৃঙ্খল বা খাদ্য শৃঙ্খল বা কি বলতো? খাদ্য শৃঙ্খলের অপর নামটা আমি মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই। বলতো শৃঙ্খলের অপর নামটা কি? শৃঙ্খলের অপর নামটা একটু কমেন্ট করে জানাও। খাদ্য শৃঙ্খল বা হচ্ছে খাদ্য, হ্যাঁ, খাদ্য শৃঙ্খল বা হচ্ছে খাদ্য শিকল। এরপরে দেখো খাদ্যজালের ক্ষেত্রে, পুকুরের ক্ষেত্রে যদি আমরা দেখি যে এখানে কি কি জীব অংশগ্রহণ করে। 3টা জীব, দেখো 4টা জীব। প্রথমে উৎপাদক, 1 নম্বরে উৎপাদক হিসেবে এখানে কে থাকবে? শৈবাল থাকবে। তাহলে পুকুরের খাদ্যজালের উৎপাদক হিসেবে কে থাকবে? শৈবাল থাকবে, কিন্তু এমসিকিউতে আসবে কিন্তু। আচ্ছা, মাহি কমেন্ট করেছো, তামান্না কমেন্ট করেছো, আফরিন আক্তার, তনি, হ্যাঁ, খাদ্য শিকল, গুড। উৎপাদকের মধ্যে কে থাকবে? শৈবাল থাকবে। এরপর দেখো প্রথম স্তরের খাদকের মধ্যে কে থাকবে? জুপ্লাঙ্কটন এবং ছোট মাছ। এরা হচ্ছে কি বলতো? পুকুরের খাদ্যজালের প্রথম স্তরের খাদক। তারপরে হচ্ছে পুকুরের খাদ্যজালের দ্বিতীয় স্তরের খাদক হচ্ছে বড় মাছ, ওই আগেরটার মতোই কিন্তু। তারপরে তৃতীয় স্তরের খাদকের মধ্যে আছে বাজ পাখি, এইটা ডিফারেন্ট। ওইখানে তৃতীয় স্তরের খাদকের মধ্যে কে ছিল? শোল মাছ ছিল, তারপরে হচ্ছে তোমার বক ছিল। কিন্তু এখানে হচ্ছে খাদ্যজালের ক্ষেত্রে এটা হবে বাজ পাখি। খাদ্যজালের ক্ষেত্রে কি হবে? বাজ পাখি। আর খাদ্য শৃঙ্খলের মধ্যে হচ্ছে তোমার ওইটা কি ছিল? ওইটা ছিল হচ্ছে বক পাখি, বক। আর এখানে হচ্ছে বাজ পাখি। আর ছিল গুইসাপ ছিল ওইখানে। আর এখানে কি বলতো? বাজ পাখি। তো শৈবাল কি? শৈবাল হচ্ছে খাদ্য দেয় জুপ্লাঙ্কটন ও ছোট মাছকে। আর জুপ্লাঙ্কটন খায় ছোট মাছ ও বড় মাছ, ঠিক আছে? জুপ্লাঙ্কটনকে কে খায়? ছোট মাছ খায়, এবং বড় মাছ এই জুপ্লাঙ্কটনকে খায়। আর এই জুপ্লাঙ্কটন খাবার পায় শৈবাল থেকে, বুঝছো? তাহলে শৈবাল থেকে খাবার পায় জুপ্লাঙ্কটন, আবার জুপ্লাঙ্কটনকে কে খেয়ে থাকে? বড় মাছ এবং ছোট মাছরা খেয়ে থাকে। আর ছোট মাছকে খায় বড় মাছ, আর বাজ পাখি খায় ছোট মাছ, বড় মাছ, এমনকি মাছের ছোট সদস্যদেরও বাজ পাখি খেয়ে থাকে। মানে বাজ পাখি সব খায়, এই জন্য সে সর্বোচ্চ স্তরের খাদক। ফলস্বরূপ একাধিক খাদ্য শিকল পরস্পর জড়িত হয়ে একটি খাদ্য জাল তৈরি হয়। তাহলে দেখো তো এখানে একাধিক খাদ্য শৃঙ্খল একসাথে যুক্ত হয়েছে না? একাধিক খাদ্য শৃঙ্খল যুক্ত হয়েছে না এখানে? কারণ এই যে শৈবাল থেকে হচ্ছে তোমার জুপ্লাঙ্কটন, তারপর আবার জুপ্লাঙ্কটন থেকে ছোট মাছ, বড় মাছ, আবার বাজ পাখি হচ্ছে ছোট বড়, এমনকি সব
বাকি সদস্যদেরও খেয়ে থাকে। তাহলে এখানে একাধিক খাদ্য শৃঙ্খল কিন্তু একত্রে যুক্ত হয়ে আমরা পুকুরে একটা খাদ্য জাল দেখতে পাইলাম। এই দেখো পুকুরের বাস্তুতন্ত্রের খাদ্য জালটা যদি আমরা একটু দেখি তাহলে এই হচ্ছে শৈবাল, এটা তোমাদের বইয়ের ফিগার। এই শৈবালটাকে কে খায়? শৈবালটাকে খায় হচ্ছে জু প্লাঙ্কটনরা খায়। জু প্লাঙ্কটন এবং ছোট মাছেরা এই শৈবালটাকে খায়। তারপরে ওই জু প্লাঙ্কটন আর ছোট মাছকে একত্রে কে খায়? বড় মাছ খায়। আর বড় মাছকে একত্রে কে খায়? বড় মাছকে সহ এই জু প্লাঙ্কটন ছোট মাছ সব খেয়ে থাকে এই বাজ পাখি। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু এইটা একটা খাদ্য, এটা একটা কি খাদ্য শৃঙ্খল, আবার এটা আরেকটা খাদ্য শৃঙ্খল, আবার এটা আরেকটা খাদ্য শৃঙ্খল। তাহলে একাধিক খাদ্য শৃঙ্খল যুক্ত হয়ে টোটাল একটা খাদ্য জালে পরিণত হয়েছে, টোটাল একটি খাদ্য জালে পরিণত হয়েছে। তাহলে একাধিক খাদ্য শৃঙ্খল যুক্ত হয়ে যেই গঠনটা তৈরি করে তাকে আমরা খাদ্য জাল বলবো। এবার দেখো পুকুরের বাস্তুতন্ত্রের 5টি উদাহরণ, পুকুরের খাদ্য জালের 5টি উদাহরণ। তো প্রথমে দেখো 1 নাম্বার যে খাদ্য শিকল আছে, এখানে কিন্তু এই যে খাদ্য জালের 5টি উদাহরণটা কিভাবে দেখো প্রথমে যে খাদ্য শিকলটা, সেই খাদ্য শিকলটা এটা যে এখানে শৈবালকে কে খায়? ছোট মাছ খায়। ছোট মাছকে কে খায়? বাজ পাখি খায়। তাহলে এই টোটালটা একটি খাদ্য শৃঙ্খল বা একটি খাদ্য শিকল। এইটা হচ্ছে সরাসরি উৎপাদক থেকে বাজ পাখি পর্যন্ত সম্পর্ক। তাহলে এটা গেল একটা খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল। এরপর 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে শৈবালকে খায় জু প্লাঙ্কটন, জু প্লাঙ্কটনকে খায় বড় মাছ, বড় মাছকে কে খায়? বাজ পাখি। তাহলে এটাও হচ্ছে আরেকটা খাদ্য শৃঙ্খল। আর এটার বর্ণনাটা হচ্ছে জু প্লাঙ্কটনের মাধ্যমে শক্তি প্রবাহ হয়। তারপরেরটা হচ্ছে পরের খাদ্য শৃঙ্খলটা শৈবাল থেকে ছোট মাছ, ছোট মাছ বড় মাছ, বড় মাছ বাজ পাখি। তাহলে এটা হচ্ছে ধারাবাহিক শিকারজীবী সম্পর্ক। তাহলে এটা হচ্ছে একটা শিকারজীবী কি বলতো? শিকারজীবী খাদ্য শৃঙ্খল। তাহলে এটাও হচ্ছে একটা খাদ্য শৃঙ্খল। তারপরে পরেরটা হচ্ছে শৈবালকে খায় জু প্লাঙ্কটন, জু প্লাঙ্কটনকে ছোট মাছ, ছোট মাছকে বড় মাছ, আর বড় মাছকে খায় বাজ পাখি। তাহলে এটাও হচ্ছে আরেকটা খাদ্য শৃঙ্খল। কেমন? সর্বাধিক স্তর বিশিষ্ট খাদ্য শৃঙ্খল বা খাদ্য শিকল। আর সর্বশেষে আরেকটা খাদ্য শৃঙ্খল বা আরেকটা খাদ্য শিকল হচ্ছে শৈবালকে খায় জু প্লাঙ্কটন, জু প্লাঙ্কটনকে ছোট মাছ, ছোট মাছকে বাজ পাখি। তাহলে এটাও আরেকটা খাদ্য শৃঙ্খল। এটা কি? এটা হচ্ছে মাঝারি স্তর বিশিষ্ট খাদ্য শিকল। তাহলে এই যে অনেকগুলো খাদ্য শিকল মিলে পুকুরের খাদ্য জালের একটি উদাহরণ দেওয়া হলো। বুঝতে পেরেছো? পুকুরের খাদ্য জাল হচ্ছে এটা, যে এখানে পুকুরের খাদ্য জালের মধ্যে অনেকগুলো খাদ্য শৃঙ্খল থাকবে বা খাদ্য শিকল থাকবে। তো এরপর আসো বনভূমি বাস্তুতন্ত্র। বনভূমি বাস্তুতন্ত্রের মধ্যে কি আছে দেখো, প্রথমেই উৎপাদক হচ্ছে সবুজ উদ্ভিদ। এই সবুজ উদ্ভিদকে কে খায়? খরগোশ খায়। খরগোশকে আবার মানুষও খায়, অনেক মানুষ আছে খরগোশ খায়। তাহলে খরগোশকে কে খায়? মানুষ খায়। আবার এই যে উদ্ভিদ, এই সবুজ উদ্ভিদকে কিন্তু আবার এই যে কীটপতঙ্গ, এই যে পোকামাকড়, এরাও খায়। তারপর শামুকেও কিন্তু এই সবুজ উদ্ভিদ খায়। বুঝতে পেরেছো? এবং এই উদ্ভিদকে কিন্তু এও খায়, কে বলতো? হরিণ। এই হরিণও সবুজ উদ্ভিদ খেয়ে থাকে। তাহলে এই যারাই সবুজ উদ্ভিদ খায় তারাই হচ্ছে প্রথম স্তরের খাদক। তাহলে প্রথম স্তরের খাদক কারা? এখানে যে এই খাদ্য শৃঙ্খলের মধ্যে প্রথম স্তরের খাদক হচ্ছে খরগোশ। আবার এই খাদ্য শৃঙ্খলের মধ্যে প্রথম স্তরের খাদ্য হচ্ছে এই পোকামাকড়। আবার এই খাদ্য শৃঙ্খলের মধ্যে প্রথম স্তরের খাদ্য হচ্ছে হরিণ। ঠিক আছে? আর উৎপাদক সব জায়গাতেই সেম, সেটা হচ্ছে সবুজ উদ্ভিদ। তারপরে দেখো এই খাদ্য শৃঙ্খলের মধ্যে খরগোশকে কে খায়? মানুষ। তাহলে এরা দ্বিতীয় স্তরের খাদক। আবার মানুষকে কে খায়? মানুষকে গুইসাপ খায়। আবার মানুষকে কে খায়? বাঘও খায়। মানুষকে বাঘও খায়। ঠিক আছে? তাহলে এরা হচ্ছে সর্বোচ্চ স্তরের খাদক এই খাদ্য শৃঙ্খলের মধ্যে। আর এই মাঝখানেরটার ক্ষেত্রে এই সবুজ উদ্ভিদ উৎপাদক, এরা হচ্ছে প্রথম স্তরের খাদক পোকামাকড়। তাদেরকে কারা খায়? পোকামাকড়কে খায় হচ্ছে আবার ব্যাঙ। পোকামাকড়কে কে খায়? ব্যাঙ খায়। ব্যাঙকে আবার কে খায়? সাপ খায়। সাপকে আবার কে খায়? ময়ূর খায়। তাহলে এরা হচ্ছে প্রথম স্তরের খাদক, দ্বিতীয়, তৃতীয়, সর্বোচ্চ। ঠিক আছে? আবার এই দিকে যদি আমরা আসি, এই যে এই নিচ দিকে, এটা হচ্ছে শামুক হচ্ছে প্রথম স্তরের খাদক, যেহেতু তারা সবুজ উদ্ভিদকে খেয়ে থাকে। আবার শামুককে কে খায়? সাপ খায়। সাপকে আবার কে খায়? সাপকে আবার এই যে ময়ূরও খায়। আবার এই মাঝখানের যেটা, সেটা ব্যাঙকে শুধু যে সাপ খায় তাও না, ব্যাঙকে কিন্তু আবার বাঘও খায়। তাহলে এখানে বাঘও কিন্তু সর্বোচ্চ স্তরের খাদক। আবার একদম নিচের যে খাদ্য শৃঙ্খলটা, সেখানে এই যে প্রথম স্তরের খাদক হচ্ছে হরিণ। হরিণকে কে খায়? হরিণকে হচ্ছে বাঘ খায়। মানে বাঘ হচ্ছে
এই তিনটা খাদ্য শৃঙ্খলের সবাইকেই খেয়ে থাকে। এই যে তিনটা বা চারটা খাদ্য শৃঙ্খল আছে, এদের সবাইকেই কিন্তু বাঘ খায়। বাঘ এই সবগুলা খাদ্য শৃঙ্খলের সর্বোচ্চ স্তরের খাদক। তাহলে এই যে তোমার টোটাল একটা খাদ্য জাল, যেহেতু এখানে অনেকগুলো খাদ্য শৃঙ্খল আছে, তার মানে অনেকগুলো খাদ্য শৃঙ্খল মিলে একটি খাদ্য জাল তৈরি হয়েছে। আর এই খাদ্য জালটি কি আমরা বলবো বনভূমি বাস্তুতন্ত্র। তোমাদের হচ্ছে সৃজনশীলের গ নাম্বারে এবং গ নাম্বারে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে দুইটি প্রশ্নের মধ্যে একটি আসবে 100% শিওর। হয় বনভূমি বাস্তুতন্ত্র আসবে অথবা জলজ বাস্তুতন্ত্র আসবে। বনভূমি বাস্তুতন্ত্র আসলে এই ফিগারটাকে এক্সপ্লেইন করতে হবে। আর যদি জলজ বাস্তুতন্ত্র আসে তাহলে ওই পুকুরেরটা বা আগে যেগুলো আমি দেখাইছি যে জলজ বাস্তুতন্ত্র বা পুকুরের যে বাস্তুতন্ত্র, পুকুরের খাদ্যজাল, এগুলো এক্সপ্লেইন করতে হবে। বুঝতে পেরেছো? তো আশা করি তোমরা দুইটা জিনিসই খুব সুন্দরভাবে বুঝেছো। আর কারো যদি বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করতে পারো। আচ্ছা, এরপরে দেখো আরো একটা ইম্পর্টেন্ট টপিকে চলে আসছি। এটাও পরীক্ষার জন্য মারাত্মক ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তোমাদের গ বা ঘ নাম্বারের জন্য এই টপিকটা, তিনটা টপিক পড়াইলাম, লাস্ট যে তিনটা টপিক পড়াচ্ছি এটা সহ, যে খাদ্য শৃঙ্খল শুরু থেকে যা পড়েছি সবই, পুকুরেরটাও ইম্পর্টেন্ট, পুকুরেরটা অনেক বোর্ডে আসছে আমি দেখছি। তারপরে হচ্ছে তোমার খাদ্য জাল, তারপর খাদ্য শৃঙ্খল, তারপর হচ্ছে খাদ্য জালের মধ্যে আবার দুইটা, একটা হচ্ছে পুকুরের বাস্তুতন্ত্র আর একটা হচ্ছে বনভূমি বাস্তুতন্ত্র। এই দুইটার যে কোনো একটা পরীক্ষা আসবেই। আর এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে এই পুষ্টি প্রবাহ, বাস্তুতন্ত্রের পুষ্টি প্রবাহটা, এটা ইম্পর্টেন্ট। প্রথমে দেখো সংজ্ঞা কাকে বলে। বাস্তুতন্ত্রের পুষ্টি প্রবাহ মানে কি? নিউট্রিশন ফ্লো ইন ইকোসিস্টেম। নিউট্রিশন ফ্লো ইন ইকোসিস্টেম। তো নিউট্রিশন ফ্লো ইন ইকোসিস্টেমটা হচ্ছে এরকম, সংজ্ঞাটা হচ্ছে এরকম যে যখন পুষ্টিদ্রব্য প্রথমে উৎপাদক, তারপরে ভোক্তা, তারপরে বিয়োজক, তারপরে উৎপাদক, ঠিক আছে? উৎপাদক থেকে কে নিবে? ভোক্তা। ভোক্তা মানে কি? যে ভোগ করে, মানে খাদক আর কি। সেই খাদককে আবার বিয়োজক খাবে। ধরো উৎপাদক হচ্ছে সবুজ উদ্ভিদ, ওইখান থেকে আমরা মানুষরা খাদ্য গ্রহণ করলাম, ফলমূল খাইলাম, খাওয়ার পরে আমরা ওইটা খাইয়া মানে জীবন ধারণ করিয়া একটা সময় পর আমরা মারা গেলাম। মারা যাওয়ার পর আমরা মাটিতে মিশে যাব। তো মাটিতে মিশাইতে কে সাহায্য করবে বা আমাদের ডেড বডিটাকে কে খাবে? এই বিয়োজক খাবে। সেই বিয়োজক খেয়ে আমাদের ডেড বডিটাকে মাটির সাথে মিশাইয়ে দিবে। মাটির সাথে মিশাইলে মাটি সেই অবশিষ্ট অংশটা মাটির সাথে মিশে সেটা মাটির পুষ্টি উপাদান হিসেবে কাজ করবে। সেই মাটির পুষ্টিটা আবার কে গ্রহণ করবে? উৎপাদক গ্রহণ করবে। কোন উৎপাদক? ওই যে শুরুর যে উৎপাদক ছিল, যেই উৎপাদককে আমরা খেয়েছিলাম, খাওয়ার পরে আমরা মারা যাওয়ার পরে আমাদেরকে আবার কে খেয়েছে? ভোক্তা, ওই তোমার বিয়োজক খেয়েছে। সেই বিয়োজক আমাদেরকে খাওয়ার পরে মাটির সাথে মিশাই দিছে, সেখান থেকে আবার উৎপাদক আবার পুষ্টি গ্রহণ করে এই সার্কেলটা এভাবে চলতে থাকবে। আর এই ফ্লোটাই হচ্ছে পুষ্টি প্রবাহ। এই ফ্লোটাকে কি বলে? পুষ্টি প্রবাহ। বুঝতে পেরেছো? তাহলে যখন পুষ্টিদ্রব্য উৎপাদক থেকে খাদক, খাদক থেকে বিয়োজক, বিয়োজক থেকে আবারও উৎপাদকে ফিরে আসে, এই ধারায় চক্রাকারে প্রবাহিত হয়, তখন সেই প্রক্রিয়াকে পুষ্টি প্রবাহ বা নিউট্রিয়েন্ট ফ্লো বলে। বুঝতে পেরেছো? এখানে দেখো সূর্যের আলো হচ্ছে সবকিছুর মূল উৎস। সব শক্তির মূল উৎস কি? সূর্যের আলো। এখান থেকে শক্তি, আলোক শক্তি কারা পাবে? উৎপাদকরা পাবে। সেই উৎপাদক থেকে শ্বসনের মাধ্যমে শক্তি ক্ষয় হবে এবং সেই উৎপাদককে তৃণভোজীরা খাবে এবং সেই উৎপাদককে পুষ্টি যোগাবে কারা? এই দিক থেকে আসবে। তাহলে দেখো এই উৎপাদককে খাবে, ওই উৎপাদকরা কি করবে? শ্বসনের মাধ্যমে এখানে শক্তি ক্ষয় হবে, তাই না? আবার এদেরকে তৃণভোজীরা খাবে, সেই তৃণভোজীদের আবার মাংসাশীরা খাবে, সেই মাংসাশীদের আবার বিয়োজক মাটির সাথে মিশাই ফেলবে, মানে ওই মাংসাশীদের বিয়োজক খাবে, সেই বিয়োজকদের আবার শক্তি ভাণ্ডারে যোগ হবে। এই বিয়োজকরা আবার কি করবে?